লেখিকা দেবযানী করের মুছে যাওয়া দিনগুলি। সকালে চায়ের সাথে কাগজ পড়ার অভ্যেস পরিমল মল্লিকের বরাবরই। অন্য দিনের মতন আজও চশমার খাপ খুলে চশমাটা পাঞ্জাবিতে মুছে নিয়ে পড়ে নেন তিনি। সামনে রাখা টেবিলের ওপর থেকে আনন্দবাজার পত্রিকাটাকে টেনে নিয়ে মেলে ধরে পড়তে গিয়েই এক বিশাল জোরে চমকে উঠলেন তিনি। এ কি, প্রথম পাতাতেই বড় করে দেবী প্রতিমার ছবিসহ বড় বড় করে লেখা, কুমোরটুলির শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন তুলির শেষ টান দিতে মায়ের। না না, এ হতে পারে না, ও হতে পারে না। পুজো তো কটা দিন আগেই মিটে গেল। ডলি, মলি, পলি ওরা তো যে যার জায়গায় পৌঁছে গিয়ে এমনকি পৌঁছ খবরও জানিয়ে দিয়েছে। সবাই মিলে ওই কটা দিন কি হইচই, চিৎকার চেঁচামেচি না করে। সত্যি বড় আনন্দ হয় তখন মনে। সোফায় গা এলিয়ে দিয়ে অতীতের স্মৃতির মধ্যে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলেন পরিমল মল্লিক। কাবেরী চলে যাওয়ার পর থেকে মেয়েগুলি নিজেদের ছেলে মেয়ে জামাইদের ফেলে দিয়ে শুধু বাবাকে নিয়ে ব্যস্ততা ওদের। বাবা কখন কি খাবে, কি খেতে ভালোবাসে, বাবাকে নিয়ে কোথায় বেড়াতে যাওয়া যায়, সারাক্ষণই এইসব নিয়ে আলোচনা আর আড্ডা ওদের। আর দাদু দিদুগুলোও হয়েছে সেরকম। মায়েদের সাথে তাল মিলিয়ে তাদেরও কি শাসন। দাদু, ওষুধ খেয়েছো ঠিক মতন? মিষ্টি খেতে পারবে না তুমি একদম, ডাক্তার না তোমাকে বারণ করেছে? ভালো করে সোয়েটার মাফলার জড়িয়ে বার হবে, নতুবা ঠান্ডা লেগে যাবে তোমার। এরকম আরও কত কি নিজের মনে হাসতে থাকেন পরিমল মল্লিক। বড় মেয়ে ডলি থাকে নিউ জার্সিতে। ওর ছেলেমেয়েরা বড় বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে এখন। তাই পুজোর সময়টাতে প্রতি বছর ছেলেমেয়েরা আসতে পারে না। মলি থাকে বম্বেতে, ওর দুটোই ছেলে, আর ছোট মেয়ে পলি থাকে দুবাই। ওর একটাই মেয়ে, নাম কথাকলি, ক্লাস 3-তে পড়ে। ভারী মিষ্টি মেয়েটি, কথায় যেন খই ফুটছে একেবারে। যেমন করে শাসন করে সে আমাকে কোমরে হাত দিয়ে, যেন আমার মা আমাকে শাসন করছে। কথাকলি আবার নাচও করে সুন্দর, আর সারাক্ষণ শুধু বকবক আর বকবক। কত প্রশ্ন তার আমাকে ঘিরে। ও দাদু ভাই, তোমার মাত্র একটা ফ্রেন্ড কেন গো? আমার তো এই এত ফ্রেন্ড আছে, রিয়া, ডিয়া, বাবলি, ঝিমলি, তোমার কেন নেই? হাত পা নেড়ে শুধু বকবক আর প্রশ্ন। কখনো জিজ্ঞাসা করে ভ্রুকুচকে, তুমি এত ভুলে যাও কেন গো? সব কিছু লটস করে ফেলো, লিখে রাখতে পারো না? জানো, আমার বাপি ডায়েরিতে আর আমার মামি ফ্রিজে সব লাইট করে রাখে। আমাদের তোমাদের সব ফটো আছে আমাদের ফ্রিজে, তোমার কেন নেই? তোমাকে রাখতে হবে সব। আঙুল নেড়ে চোখ মুখ ঘুরিয়ে পাকা বুড়ির মতো কথা বলে যায় সে অনর্গল। মলির ছোট ছেলে টাবলুটা একটু চুপচাপ প্রকৃতির, তবে ও তো কি সুন্দর ছবি আঁকে। শুধু দাদুভাই নয়, দাদুভাইয়ের বন্ধু সুবিমল দাদুকেও তো কত সুন্দর করে এঁকে আবার দাদুভাইয়ের ঘরের দেওয়ালের ওপর টেপ দিয়ে ভালো করে সেটেও দিয়েছে সে। যে কটা দিন ওরা এখানে থাকে তখন পেপার টেপার পড়ারও সময় হয়ে ওঠে না তার ঠিক মতন। হই হই করে কোথা দিয়ে যে দিনগুলো কেটে যায় ঝড়ের বেগে। তারপর সব একে একে চলে গেলে পরেই সারা বাড়িটা কেমন যেন থম মেরে যায়। ডায়াবেটিসটা ধরা পড়ার পর থেকে একটু সাবধানে চলাফেরা করেন তিনি। বয়স তো আর কম হলো না, দেখতে দেখতে 82-তে পা দিয়েছেন তিনি। আর স্ত্রী কাবেরী চলে যাওয়ার পর থেকে বাঁচার ইচ্ছেটাও একেবারে কমে আসছে তার। পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বেশ কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলেন তিনি। আবারও সোজা হয়ে বসে চশমাটাকে পাঞ্জাবির কোণ টেনে ভালো করে মুছে নিয়ে দুহাত দিয়ে পেপারটাকে একেবারে চোখের সামনে টেনে ধরে আবারও পড়তে লাগলেন ভালো করে। কুমোরটুলির শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন। এটা কি সত্যি আজকের কাগজ, না গতবারের পুজোর ঠিক কটা দিন আগেকার কাগজ? পেপারটাকে দুহাত দিয়ে শক্ত করে ধরে
একেবারে চোখের সামনে টেনে নিয়ে গিয়ে একদম ওপরে ছোট ছোট খুদে অক্ষরে লেখা আজকের ডেটটা দেখলেন ভালো করে। 7ই অক্টোবর, শুক্রবার, 1911 সন, 22শে আশ্বিন। কি হলো ব্যাপারটা? আরে আশ্বিন মাস তো এই তো সেদিন শেষ হয়ে গিয়ে কার্তিক মাসে পড়ল। এখন তো কার্তিক মাস চলছে। চোখের পাওয়ারটা ঠিকই আছে তার। এই তো কদিন আগে গিয়ে নিজের পেনশনের টাকাটাও তুলে নিয়ে এসেছেন তিনি। তাহলে এটা কি হলো? দ্বন্দ্ব জাগে মনে। নিজের মনকেই বারে বারে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পান না তিনি। এবারে মনে মনে কাগজওয়ালাদের ওপর ক্ষেপে উঠতে লাগলেন তিনি। ওসব ওদেরই কাজ, নতুবা এত বড় ভুল কেউ করে? যে কাগজখানা নিত্যদিন লোক পড়ে, এই তো সেদিন কি এক ভুল খবর ছাপিয়ে দিয়ে কি কেলেঙ্কারি আর হই হট্টগোলি না বাঁধালো। এরা নাম ধাম জায়গা ভুল ছাপতে ছাপতে মায়ের আগমনী বার্তা নিয়েও ভুল ছাপতে শুরু করে দিয়েছে। না, এসব লোকেদের চাকরি থেকে এক্ষুনি ছাঁটাই করা উচিত। আর এই হতচ্ছাড়া রঘুটাও হয়েছে এক। 7 সকালে কাগজখানাকে টেবিলের ওপর রেখে দিয়ে চলে গেছে। একবার তাকিয়েও দেখেনি পেপারটার দিকে। ছবি সমেত কি লেখা আছে ওতে? ওরে, ছোটবেলা থেকে কিছু তো পড়াশোনা শিখিয়েছিলাম তোকে। বাংলা পড়তে লিখতে পারিস তো কিছু নাকি? এবারে ধীরে ধীরে চটে উঠতে থাকেন তিনি রঘুর ওপর। ছেলেটা করেটা কি সারাটা দিন ধরে? কিছু বললেই বলবে আমার এত কাজ পড়ে রয়েছে চারিদিকে, আপনার মতন বসে বসে এত ভাববার সময় আমার নেই। কাজ করে একেবারে উল্টে দিচ্ছেন উনি। পেপারটাকেও ঠিক মতন দেখে রাখতে পারে না। রাগে চেঁচিয়ে ডেকে ওঠেন তিনি, রঘু, রঘু, এই হতভাগা, কোথায় গেলি তুই? শিগগিরই এদিকে আয়। রঘু পরিমলের অফিসে দারোয়ানের ছেলে ছিল। 6টা ছেলে মেয়ে তার আগের পক্ষের আর পরের পক্ষের মিলিয়ে। একসময় যখন সে চরম দারিদ্রতায় ভুগছিল, সংসার তার আর চলছিল না, তখনই স্ত্রী কাবেরীর অনুরোধে দারোয়ানের একটি ছেলে রঘুকে বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন তিনি। রঘুর বয়স তখন মাত্র 12 বছর, আর অন্যদিকে কাবেরী তখন প্রথম সন্তানের মা হতে চলেছে। তাই তখন থেকে ছোটোখাটো ফাই ফরমাস ও কাবেরীর টুকটাক কাজকর্ম করতে করতে রঘু দুজনেরই খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল। দিনে দিনে ওই পরিবেশে থেকে যত বড় হয়ে উঠতে লাগলো সে, ততই সকলের খুব কাছের মানুষ হয়ে উঠতে লাগলো। মেয়েরাও ছোট থেকে রঘুকে সেই বাড়িরই একজন গুরুজন হিসাবে মান্য করত। কাবেরীর সুন্দর করে সাজানো সংসারটাকে প্রাণ দিয়ে আগলে রেখেছিল রঘু। কাবেরীও রঘুকে তার নিজের সন্তানের মতনই ভালোবাসত, বড় স্নেহের চোখে দেখত রঘুকে। আর রঘু ও কাবেরী জীবিত থাকাকালীন মায়ের কোনো কথা বা আবদার কখনোই ফেলতে পারত না। সোফায় গায়ে এলিয়ে দিয়ে সামনে দেওয়ালের গায়ে ঝোলানো কাবেরীর ফটোখানা চোখে পড়তেই পরিমলের মনে পড়ে গেল কাবেরীর পুজোর সময়কার ব্যস্ততার কথা। মায়ের আগমনী সুর বেজে উঠতে না উঠতেই রঘুকে নিয়ে পুজোর বাজার করতে শুরু করে দিত সে। মেয়ে জামাই আর নাতি নাতনিদের জন্য পছন্দ মতন জামাকাপড় থেকে শুরু করে নানা ধরনের মুখরোচক খাবার সবই রঘুর সাথে আলোচনা করে করত সে। মেয়েদের বিয়ে থা বা যে কোনো উৎসব অনুষ্ঠানে রঘুর পছন্দ অপছন্দকে ভীষণভাবে গুরুত্ব দিত কাবেরী। স্বামী পরিমলকে বলতো, ও খুব বুদ্ধিমান ছেলে, কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতো বাস্তব বুদ্ধি ওর যথেষ্টই আছে, ওর ওপর তুমি সম্পূর্ণ ভরসা করতে পারো। অফিসের কাজকর্ম নিয়েই বেশিরভাগ সময়টাতে পড়ে থাকত পরিমল মল্লিক। কোনোদিনই সংসারের ব্যাপারে তেমন মাথা ঘামান না তিনি। স্ত্রী কাবেরীকে আনন্দে খুশিতে থাকতে দেখলেই খুশি হতেন তিনি বেশি। আজ সকাল থেকেই তাড়াহুড়ো করে নানান কাজ করতে গিয়ে রঘুর কেবলই মায়ের কথা মনে পড়ছিল বারে বারে। মা আজ বেঁচে থাকলে পরে তাকে এত দিকটা আর সামলাতে হতো না একা হাতে। বয়সের সাথে সাথে মা দিনে দিনে একেবারে ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ছিল খুব। প্রেশারটা বরাবরই মায়ের কন্ট্রোলের মধ্যে থাকতো না। তার সাথে সাথে মায়ের শরীরে নানা রকম উপসর্গ দেখা দিতে শুরু করেছিল ধীরে ধীরে।
শেষের দিকে রঘু একরকম জোর করেই মায়ের হাত থেকে সংসারের যাবতীয় কাজকর্ম আর দায়িত্ব সব নিজের কাঁধে তুলে নিয়েছিল। সেই সময় একদিন রঘুর হাতটাকে চেপে ধরে কেঁদে উঠে বলেছিল, কাবেরী, গলার স্বর টেনে অতি ধীরে ধীরে, আমার যাওয়ার দিন বোধহয় ঘনিয়ে এলো রে রঘু, তোর বাবাকে একটু দেখিস, তুই ছাড়া যে আর কেউ নেই রে ওনার দেখাশোনা করার, তোকে তো উনি নিজের ছেলের মতোই ভালোবাসেন রে, খুব বিশ্বাস করেন তোকে, মাঝে মধ্যে একটু আধটু রাগারাগি করলে মনে কিছু নিস না রে বাবা। তারপরই দুহাতে শাড়ির আঁচল টেনে চোখ মুছে নিয়ে হঠাৎ করে তার ডান হাতখানা রঘুর দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠেছিল ছল ছল চোখে চেয়ে, কাবেরী, আমায় ছুঁয়ে কথা দে না রে বাবা, তুই তোর বাবাকে ফেলে দিয়ে কোনো অবস্থাতেই কোথাও যাবি না, বল, কথা দে আমায়। হাউ হাউ করে কেঁদে উঠেছিল রঘু সেদিন। মায়ের আঁচল টেনে নিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিল রঘু। ছল ছল চোখে মায়ের হাত দুটো চেপে ধরে বলে উঠেছিল, আমি বেঁচে থাকতে বাবাকে আমি দুহাত দিয়ে আগলে রাখবো সারাটা জীবন ধরে, কোথাও ফেলে যাব না মা, যতদিন বাবার শ্বাস থাকবে। কিন্তু এত তাড়াতাড়ি কাবেরী যে সবাইকে ফেলে চলে যাবে কেউই ভাবতে পারেনি। সে বছর পুজোর দশমীর দিনই মাত্র ৬২ বছর বয়সে ঘুমের মধ্যে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল কাবেরী, সকলের অজান্তেই। বাড়ির সকলের খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে কিনা, এমনকি মায়ের বরণের পর মেয়েদের মাথায় সিঁদুর তুলে দিয়ে তারপর নিজেও পরে নিয়ে সকলকে আশীর্বাদ করে ও স্বামীকে প্রণাম করে রাতে শুতে গিয়েছিল সে। আর সেই রাতেই কাবেরী চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছিল। এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে না তো মা? কেমন যেন সন্দেহ হতেই মাকে জাগাতে গিয়ে অনেক ডাকের পর কোনো সাড়া না পেয়ে মায়ের হাতটা ধরে ঝাঁকাতে গিয়েই মা বলে বিশাল জোরে চিৎকার করে কেঁদে উঠেছিল রঘু। বাড়ি শুদ্ধ লোকজন ছুটে এসে কান্নায় ভেঙে পড়েছিল। বুক ফাটা কান্নায় আর্তনাদ করে অঝরে কেঁদে চলেছিল মেয়েরা তাদের মাকে জড়িয়ে ধরে। একমাত্র পরিমল কাবেরীর শান্ত ঘুমন্ত মুখখানার দিকে শুধু এক দৃষ্টে চেয়েছিল শোকে পাথর হয়ে বসে। তারপর এক সময় ধীরে ধীরে চিতায় জ্বলতে থাকা স্ত্রী কাবেরীর শেষ চিহ্নটুকু দেখে আচমকা পাগলের মতন চিৎকার করে কেঁদে উঠেছিল স্বামী পরিমল, যেও না কাবেরী, যেও না, এভাবে আমায় একা ফেলে রেখে যেও না তুমি কাবেরী, আমায় ফেলে রেখে যেও না, যেও না তুমি। দু হাত দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেয়েরা কোনো রকমে বাবাকে নিয়ে বাড়িতে এলো। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত ডাক্তার ডেকে কিছুটা শান্ত করলো তারা বাবাকে। ওদিকে দরজার এক কোণে দাঁড়িয়ে দুহাতে মুখ চেপে নিঃশব্দে অঝরে কেঁদে চলছিল রঘু, পাগলের মতন সে তার মাকে হারিয়ে, যে কান্নার আওয়াজ কারোর কানে গিয়ে পৌঁছল না। এখনও মায়ের কথা মনে পড়লে এক নাগাড়ে চোখ থেকে জল গড়িয়ে চলে রঘুর। কিন্তু রঘু যে আজ এতই ব্যস্ত যে মাকে নিয়ে ভাববার মতো এক মুহূর্ত সময় নেই তার হাতে আজ। তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিয়ে বেরোতে হবে তাকে, নতুবা কলের মিস্ত্রির দোকানটাও বন্ধ হয়ে যাবে বেলা ১টার মধ্যে। রঘু, আরে এই রঘু, কোথায় তুই? আমি যে তখন থেকে ডেকে চলেছি, কথা কানে যাচ্ছে না তোর? হ্যাঁ হ্যাঁ, এই যে যাই বাবা। দূরে রান্নাঘর থেকে জোরে সাড়া দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে কাঁধের ওপর থেকে গামছাটাকে টেনে নিয়ে হাত মুছতে মুছতে একেবারে পরিমলের সামনে এসে দাঁড়ালো রঘু। কি করছিলি রে এতক্ষণ হতভাগা? ডেকে ডেকে কোনো সাড়া পাই না তোর? পরিমলের কথা শেষ হয়ে সারল না, রঘু গলা চড়িয়ে বলল রেগে, আরে আমার হাত খালি আছে নাকি? সকাল থেকে দম ফেলার সময় নেই একেবারে। আবার 10:30টার মধ্যে বেরোতে হবে টেলিফোনের বিল জমা দিতে, তারপরে আবার কলের মিস্ত্রিটাকে খবর দিতে হবে জলের কলটা ঠিকমতো আটকাচ্ছে না, টিপ টিপ করে ক্রমাগত জল পড়েই চলেছে কল থেকে আজ ২-৩ দিন ধরে। এই এত করে বলে এলুম লোকটাকে, এবারে একেবারে বসে থেকে ধরে নিয়ে আসতে হবে, নতুবা একটাই আবার দোকান বন্ধ করে দিয়ে চলে যাবে সে। আমার হচ্ছে এই এক জ্বালা।
ঝড়ের বেগে কথাগুলো বলে নিয়ে পরিমলের দিকে চেয়ে বিরক্তিভরা মুখ নিয়ে জিজ্ঞাসা করে উঠল রঘু, কি কি হলোটা কি আবার? কিছুক্ষণ মুখ বুজে চুপ করে রঘুর ব্যস্ততার কথা শুনে একটু শান্ত হলেন পরিমল। তারপরে রঘুর দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন ভ্রুকুচকে, আরে এটা কি আজকের কাগজ? চেয়ে দেখ তো ভালো করে। কাগজখানাকে রঘুর দিকে বাড়িয়ে দিয়ে ধরে গম্ভীর গলায় বললেন, দেখ দেখ কি লেখা আছে এতে বড় বড় করে, পড় পড় দেখ একবার। যে কাগজটা লোকে নিত্যদিন পড়ে তাতে এত বড় ভুল হয় কি করে? দেখেছিস মায়ের ছবি সমেত কেমন আগমনী বার্তাও জানিয়ে দিয়েছে বড় বড় করে। আরে এই তো সেদিন শেষ হয়ে গেল দুর্গাপুজো, এখনো তো পুজোর গন্ধও ভালো করে গেল না, আবারও পুজো এসে গেল এত তাড়াতাড়ি, কিছুদিন যেতে না যেতেই। রাগে গজর গজর করতে লাগলেন পরিমল। আরে ডেট ভুল নাকি মায়ের ছবি ছাপিয়ে লেখা ভুল, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এক সন্দেহের জালের মধ্যে আটকে পড়ে ঘোরপাক খেয়ে চলছিল তার মন। আর এই সম্পূর্ণ অচেনা এক মন নিয়ে তাকিয়ে রইল সে রঘুর মুখের দিকে অবাক চোখে, উত্তরের অপেক্ষায়। এবারে রঘু বুঝে যায় আবার সে গভীর অতীতের মধ্যে ডুব দিয়েছেন তিনি। গত 4 বছর ধরে একটু একটু করে এই রোগের শিকার হয়েছেন তিনি। মা কাবেরী চলে যাওয়ার পর থেকে বাইরে জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন উনি। বই আর কাগজপত্র নিয়ে নিজের মধ্যে থাকতেই ভালোবাসতেন তিনি বেশিরভাগ সময়টাতেই। মাঝে মধ্যে মন ঠিক থাকলে বা ভালো লাগলে শখ করে বাজারহাট করতে যেতেন, কখনো সখনো বা নিজস্ব টুকটাক কাজকর্ম সারতেন। তবে ডায়াবেটিসের রোগী বলে বাবাকে রোদের মধ্যে বেশি বেরোতে দিতে চাইত না রঘু। প্রথম প্রথম বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আবারও অতীত থেকে খুব ধীরে ধীরে একটু একটু করে বর্তমানে ফিরে আসতেন তিনি। তারপর থেকে যত দিন যেতে লাগলো, কখনো কখনো 2-3 মাস, কখনো আবার 6 মাস, 1 বছর পর পর একটু একটু করে বর্তমানে ফিরে আসলেও দিন দিনই অতীতের কিছু কিছু অধ্যায় একেবারে সম্পূর্ণ মুছে যেতে লাগলো তার মন থেকে ধীরে ধীরে। পরিমলের হাত থেকে কাগজখানা তুলে নিয়ে মুখটাকে আড়াল করে এই সব কথাগুলো এক মনে ভেবে চলছিল রঘু। গত 2 বছর ধরে রঘু লক্ষ্য করছিল মাঝে মধ্যে উনি এমন সব কাজকর্ম করে বসতেন হঠাৎ করে, যা ওনার মনের বিশ্বাস নিয়ে এক গভীর অতীতের মধ্যে ডুবে গিয়ে করতে থাকতেন। কখনো কোনো মেয়ের নাম করে তার পছন্দ মতো খাবার কিনে নিয়ে আসতেন বাজার থেকে, বলতেন, মেয়ে বেরোনোর আগে এক্ষুনি খেতে বসবে, তাড়াতাড়ি রান্না কর রঘু। কখনো স্ত্রী কাবেরীর যে ডাক্তারকে দেখাতেন তার চেম্বারে গিয়ে কাবেরীর নাম লিখিয়ে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ চাইতেন, প্রেশারটা ওনার খুব বেড়ে গেছে বলে। আবার কখনো কখনো মাঝরাতে রঘুকে ডেকে বলতেন, এই রঘু, পলি কি এখনো ফেরেনি নাকি কলেজ থেকে? এত রাত হয়ে গেল, তোর মাকে কি কিছু বলে গেছে নাকি সে? দিনকাল তো ভালো না, সোমার মাকে একটা ফোন করে দেখতো সোমা ফিরেছে কিনা কলেজ থেকে, ওরা তো একসঙ্গে ফেরে। এরকম আরও কত কি। এই তো মাস 6 আগেও হঠাৎ করে একদিন রঘুকে ডেকে বললেন, তোর মাকে বলিস তো এত তেল ঝাল মশলা দিয়ে না রাখতে, ও খেতে পারে বলে কি এই বয়সে আমিও খেতে পারি নাকি? আর তাছাড়া কদিন যাবৎ আমার পেটটাও ভালো যাচ্ছে না, একটু শুক্তো আর মাছের ঝোল করতে বলিস তো তোর মাকে আমার জন্য। বড় কষ্ট হয় তখন রঘুর বাবার এই অবস্থা দেখলে। কতই তো ডাক্তার দেখানো হলো, ওই ডলি দিদির বড়ই তো ডাক্তার, আর তার জানাশোনা কত বড় বড় ডাক্তারকেই না দেখানো হলো, কিছুতেই তো কিছু হলো না। প্রথম দিকে রঘু অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার ফল হতো উল্টো। তিনি রেগে গিয়ে রঘুর ওপর এমন চোটপাট করতেন, রাগারাগি করতেন, মানে তিনি সব ঠিক বলছেন আর অন্যরা সবাই ভুল। এখন রঘু আর ওনার সাথে তর্ক বিতর্ক করে না, ডাক্তারের কথা মতন ওনার কথাতেই সায় দিয়ে চলে সে। যখন যা ভুলভাল কথা বলে চলেন উনি। পেপারটাকে ধীরে ধীরে চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে রঘু দেখল সোফাতে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছেন উনি। ধীর পায়ে এগিয়ে গিয়ে পরিমলের পাশটিতে বসে সহানুভূতির সুরে গায়ে হাত বুলোতে বুলোতে নরম গলায় বলে ওঠে রঘু, বাবা, আপনি ঠিক কথাই বলেছেন। এই ছাপাখানার লোকজনেরা আজকাল ভুলভাল ফটো আর খবর ছাপিয়ে সাধারণ মানুষের মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। এই দেশের আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দেখবেন।
বলতে বলতে চারিদিকে ছড়িয়ে থাকা কাগজগুলো একসঙ্গে করে ভাঁজ করে নিয়ে পরিমলের সামনে এসে বলে উঠল সে, এখন কাগজওয়ালারা ঘন ঘন স্ট্রাইক করছে, বুঝলেন তো বাবা? ওদের মাথার কোনো ঠিক নেই, তাই কি ছাপতে কি ছাপছে। আপনি বরং কটা দিন এই কাগজ পড়া বন্ধ রাখুন। কাগজওয়ালাদের এই সব ঝামেলা মিটে গেলে পর আমি আপনাকে জানাবো, আর সব কিছু ঠিক মতো দেখেও পড়ে নিয়ে আবার আপনাকে আমি কাগজ এনে দেব পড়বার জন্য। নিন, এবারে উঠুন তো, চানটা তাড়াতাড়ি সেরে ফেলুন গিয়ে। আমি গরম জল রেডি করে রেখেছি, আমাকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে আজ। এক ছোট্ট শিশুর মতো অবাক চোখে তাকিয়ে থেকে রঘুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে চলছিলেন পরিমল। কাগজটাকে সযত্নে গুছিয়ে নিয়ে চলে যেতে থাকাকালীনই আচমকা নরম গলায় ডেকে উঠলেন পরিমল রঘুকে। এই দাঁড়া দাঁড়া রঘু, যাস না। ওই কাগজটাকে আমার চোখের সামনে এই টেবিলটার ওপর রেখে দিয়ে যা বাবা, ওটা এখানেই থাক। পেছন ফিরে রঘু অবাক চোখে তাকাতেই পরিমল করুণ চোখে চেয়ে মৃদু হেসে বললেন, হোরে, কুমোরটুলির শিল্পীরা যখন মায়ের মূর্তির শেষ টান দিতে ব্যস্ত হয়ে পড়ে, তখন আমার মনের ভেতরটাও আনন্দে ছটফট করতে থাকে রে। মেয়েরা সব একসাথে হয় কটা দিন ধরে, তোর মায়েরও কত ব্যস্ততা, আনন্দ আর হইচইয়ের মধ্যে দিয়ে দিন কাটতে থাকে তখন। তোদের সকলের খুশি আনন্দে বাড়িটা যেন একেবারে গম গম করতে থাকে। ছল ছল চোখ নিয়ে রঘু পেপারটাকে টেবিলের ওপর রাখতে যেতেই পরিমল আবারও বলে উঠলেন করুণ স্বরে, এই কাগজওয়ালাদের ভুলভ্রান্তি, ওরা কাজকর্ম করছে কি করছে না এসব বিচার করে আমার কি লাভ বলতো এই বয়সে? আমার এই বাকি জীবনটুকু যদি মায়ের এই আগমনী বার্তা দিয়ে লেখা দুর্গা প্রতিমার মুখখানা দেখে মন ভরে ওঠে, স্বপ্ন আনন্দের মধ্যে দিয়ে দিনগুলি কেটে যায়, তাহলে ক্ষতি কি বল? এইটুকু আনন্দই তো আমাকে বেঁচে থাকার প্রেরণা যোগায় রে। আর কি নিয়ে বেঁচে থাকি বল? হাত দিয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছতে থাকেন তিনি নীরবে। রঘুর চোখ দুটো জলে ভরে উঠল। চোখের জলের ঝাপসায় বাবা পরিমলকে ভালো করে চিনে উঠতেই পারছিল না সে। মনের ভেতর থেকে এক তীব্র কষ্ট বেরিয়ে এসে তাকে ভাবাতে লাগলো, এভাবে অতীতের হারিয়ে যাওয়া আনন্দের মুহূর্তগুলো যদি বর্তমানের মাঝে ঢুকে পড়ে বর্তমানের কষ্টটাকে ভুলিয়ে দিতে পারে, তাহলে সত্যি তো অসুবিধে আর কি? এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। এরপরই বাবার কথা মতো মায়ের মূর্তি ছাপানো আগমনী বার্তা দিয়ে প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা কাগজখানাকে টেবিলের ওপরে রেখে দিয়ে চলে গেল রঘু। সোফায় টানটান হয়ে বসলেন পরিমল। দু হাত দিয়ে পেপারখানাকে তুলে ধরলেন একেবারে মুখের সামনে তিনি। মায়ের মুখখানাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখতে লাগলেন। তারপর আবার টেবিলটার ওপর ওভাবেই রেখে দিয়ে আধশোয়া অবস্থায় মায়ের মুখের দিকে চেয়ে রইলেন তিনি বেশ কিছুক্ষণ ধরে। ভাবতে লাগলেন, এখানে মায়ের মুখের সাজটা কি আগেকার সাজের থেকে একটু আলাদা ধরনের? যখন আরও কম বয়সে পুজোর আনন্দে কাবেরী মেতে উঠত, নিজে হাতে পুজোর সব জোগাড় করত, আত্মীয় স্বজন আর মেয়েদের সকলকে নিয়ে বাড়িতে একেবারে আনন্দের হাট বসিয়ে দিত, তখনের মায়ের মুখের আদলের সাথে এখনের মায়ের মুখের আদলের কোথাও যেন একটু তফাৎ থেকে যাচ্ছে মনে হচ্ছে। হয়তোবা শিল্পীর তুলির টানে মনে হয় কোথাও গিয়ে সামান্য ফাঁক রয়ে গেছে। নিজের মনকেই বারে বারে প্রশ্ন করে সঠিক কোনো উত্তর খুঁজে পান না তিনি। পুনরায় সোফায় গায়ে এলিয়ে দিয়ে সামনে টাঙানো কাবেরীর ফটোখানার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন পরিমল। কাবেরী চেহারাটা বড্ড ভেঙে গেছে, এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারে না সে। এই এবারের পুজোর পাঠ শেষ হতে না হতেই আবারও সামনের পুজোর জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে সে। উল্টো দিক থেকে কি এক স্নেহ মাখানো চোখ দুটি নিয়ে স্বামীর দিকে চেয়ে জিজ্ঞাসা করে চলেছে কাবেরী, তুমি কি গো? মেয়েরা সব আসছে দূর দূর থেকে পুজোর ছুটি কাটাতে, আর তো মাত্র দিন 10 আছে পুজোর বাকি। কি কি বাজার থেকে এনে মেয়ে জামাইদের খাওয়াবে? রঘুকে দিয়ে একটা লিস্ট করিয়ে রেখেছ কি? স্ত্রী কাবেরীর চোখের ভাষা পড়ে নিয়ে পরিমল মৃদু হেসে মনে মনে উত্তর দিয়ে উঠলেন, এই তো পুজো গেল মাত্র, এবারে একটু বিশ্রাম নাও। ওরা তো সব যে যার জায়গায় ফিরে গিয়ে পৌঁছে খবরও আমাকে জানিয়ে দিয়েছে। তবে তুমি ঠিকই বলেছ কাবেরী, আমিও যে ওদের আসার প্রতীক্ষায় আবারও দিন গুনে চলেছি,
তাই তো রঘুকে কদিন আগের শেষ হয়ে যাওয়া মায়ের আগমনী বার্তা দিয়ে লেখা পেপারখানাকে টেবিলের ওপর রেখে যেতে বলেছি। মায়ের এই আগমনী বার্তার মধ্যে দিয়েই তো আমি বেঁচে থাকতে চাই। এই সামান্য আনন্দটুকু যদি আমার একাকিত্বটাকে ভুলিয়ে রেখে আমায় খুশি রাখে, তাহলে ক্ষতি কি বলো কাবেরী? কঠিন এক বাস্তবের মধ্যে দাঁড়িয়ে থেকে, ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাওয়া অতীতের মধ্যে থেকে কিছু কিছু অংশকে মনের কোণায় আঁকড়ে ধরে রেখে এক স্বপ্ন কল্পনার জালের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চান পরিমল মল্লিক, শুধুমাত্র তার শেষ বেলার সামান্য আনন্দটুকু উপভোগ করবেন বলে। আর অন্যদিকে ফটো হয়ে ঝুলে থাকা স্ত্রী কাবেরী হাসি মুখে সেই পুরনো দিনের স্মৃতিগুলিকে জাগিয়ে রেখে স্বামীকে আনন্দে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন তার শেষ বেলাকার শূন্যস্থান পূরণ করবার জন্য। স্ত্রী কাবেরীর চোখের ভাষা আর স্বামী পরিমলের মনের ভাষা কোথাও গিয়ে যেন মিলেমিশে একাকার হয়ে যেতে থাকে, যা অনেক বেশি মধুর আর অনেক বেশি আনন্দের। এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।